রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন আশঙ্কায় যেন রাতের ঘুম হারাম ভারতীয় গণমাধ্যমগুলি। ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন, এই একটি প্রশ্নই এখন ভারতীয় মিডিয়ায় কার্যত ঘুম উড়ে গেছে। এনডিটিভি থেকে ইন্ডিয়া.com শিরোনাম ঘুরছে একদিকে, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার কেন্দ্র কি আসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি লিখে দিচ্ছি, তাকে হাত পা ধরেও কেউ বাংলাদেশের রাষ্ট্রপতি বানাতে পারবে না। পারত যদি আজকে এই পরিবর্তন যেটা চাইছিল সেই পরিবর্তন হতে। আমরা যখন চাচ্ছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানানো হোক, ঠিক তখনই ভারতেও এইটা নিয়ে তোলপাড় চলছে। কিন্তু ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গেছে, ভারত টেনশনে পড়ে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনোভাবেই রাষ্ট্রপতি তারা মানতে পারছে না। কেন মানতে পারছে না? বাংলাদেশের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনূস হলে ভারতের কি সমস্যা হবে? হ্যাঁ দর্শক, ভারতের অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলি সম্পর্কে আমরা জানব। এবং একটা ভিডিওতে আবু হেনা রাজ্জাকি স্যার তিনি দাবি করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি হাতে পায়ে ধরেও তারেক রহমান, তারপরেও তিনি রাষ্ট্রপতি হবেন না। এর কারণটা কি? অবশ্যই বড়সড় কোনো কারণ রয়েছে কেন তিনি এই কথা বললেন। জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। কেন রাষ্ট্রপতি হতে চাবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস? দেখে আসি ভিডিও স্ক্রিনে। ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন, এই একটি প্রশ্নই এখন ভারতীয় মিডিয়ায় কার্যত ঘুম উড়ে গেছে। এনডিটিভি থেকে ইন্ডিয়া.com শিরোনাম ঘুরছে একদিকে, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার কেন্দ্র কি আসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক একই সময়ে আরেকটি বড় বাস্তবতা, তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথের প্রস্তুতি। এই দুই নাম যখন একই সঙ্গে উচ্চারিত হচ্ছে, তখন বিষয়টার ব্যক্তিগত পদপদবি নিয়ে নেই, এটা হয়ে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে প্রশ্ন। দিল্লির অস্বস্তি ঠিক এখানেই শুরু, কারণ ডক্টর ইউনূস মানেই আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, তারেক রহমান মানেই পুরনো রাজনীতির হিসাব ভাঙার বাস্তবতা। প্রশ্ন হচ্ছে, তারেক রহমান ও ডক্টর ইউনূস যদি একই সময়ে রাষ্ট্রের দুই শীর্ষ অবস্থানে থাকেন, তাহলে কি বদলে যাবে ঢাকার সিদ্ধান্ত নেওয়ার ধরন? ভারতের প্রভাব কি আগের মতো থাকবে, নাকি বাংলাদেশ আরও আত্মমর্যাদাশীল ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির পথে হাঁটবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই আলোচনা কি শুধুই গুজব, নাকি নীরবে এগোচ্ছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ? আজকের ভিডিওতে আমরা দেখব কেন ভারতীয় মিডিয়া এতটা অস্বস্তিতে, এতটা চাপে, বিএনপি কি বার্তা দিচ্ছে, ডক্টর ইউনূস নিজে কি বলছেন, এবং এই পুরো ইস্যু বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার, বাংলাদেশে এখনো কেউ বলেনি ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন। কোনো রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে এমন প্রস্তাব দেয়নি, কোনো সাংবিধানিক প্রক্রিয়াও শুরু হয়নি। কিন্তু আশ্চর্যের জায়গা হলো, এই প্রশ্নটা বাংলাদেশের রাজনীতিতে আলোচনার শীর্ষে নেই। আলোচনার শীর্ষে আছে ভারতীয় মিডিয়ায়। এনডিটিভি, দ্য উইক, ইন্ডিয়া.com সহ একাধিক ভারতীয় গণমাধ্যমে একের পর এক বিশ্লেষণ। ডক্টর ইউনূস কি বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কি রাষ্ট্রপতি হিসেবে আসবেন ইউনূস? এই প্রশ্নগুলো আসলে কৌতূহল নয়, এগুলো সরাসরি ভয়। আর এই ভয়টার কেন্দ্রবিন্দু একটাই, বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে। ভারতীয় মিডিয়া সাধারণত বাংলাদেশের অভ্যন্তরীণ সাংবিধানিক পদ নিয়ে এত গভীর আলোচনা করে না। তারা তখনই করে যখন মনে করে ঢাকার ক্ষমতার কাঠামোয় কোনো পরিবর্তন দিল্লির নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করতে পারে। এখান থেকে শুরু হয় আসল গল্প। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে ভারতের এত মাথা ব্যথা কেন? ভারতীয় বিশ্লেষকদের মতে বিষয়টা শুধু একটি পথ নয়, বরং ক্ষমতার ভারসাম্যের প্রশ্ন। কারণ ডক্টর ইউনূস শুধু একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ নন, তিনি এমন একজন ব্যক্তি যিনি গত 4 দশক ধরে পশ্চিমা নীতি নির্ধারক মহলের পরিচিত মুখ। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, বিশ্ব ব্যাংক ও IMF নীতি নির্ধারণী মহলের প্রায় সব জায়গায় তার গ্রহণযোগ্যতা রয়েছে। ডক্টর ইউনূস মানে এমন একজন নাম যাকে আন্তর্জাতিক গণমাধ্যম মহল সিরিয়াসলি নেয়। রাষ্ট্রপতি হিসেবে তিনি থাকলে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হবেন এমন একজন ব্যক্তি যিনি প্রয়োজনে সরাসরি ওয়াশিংটন, ব্রাসেলস বা নিউ ইয়র্কে কথা বলতে পারবেন। আর এই সক্ষমতায় দিল্লির মাথা ব্যথার কারণ এখান থেকেই প্রশ্নটা ব্যক্তি ইউনূসের বাইরে চলে যায়। প্রশ্নটা গিয়ে পড়ে ভারতের কৌশলগত স্বার্থে। এবার ভারতের কৌশলগত উদ্বেগটা একটু খুলে দেখা যাক। ভারত চায় বাংলাদেশের পররাষ্ট্র নীতি যেন প্রধানত দিল্লি কেন্দ্রিক থাকে।
নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, ট্রানজিট, বন্দর ব্যবহার, এমনকি আঞ্চলিক রাজনীতিতেও যেন ভারতের অবস্থান প্রশ্নের মুখে না পড়ে। কিন্তু ডক্টর ইউনূস বরাবরই বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ একক নির্ভরতার নয়, বহুমুখী অংশীদারিত্বের। তার দর্শন হল যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন, জাপান, মধ্যপ্রাচ্য সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক। এই দর্শন বাস্তবায়িত হলে বাংলাদেশের কূটনৈতিক দর-কষাকষির ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। আর দর-কষাকষির ক্ষমতা বাড়া মানে দিল্লির একচেটিয়া প্রভাব ভেঙে পড়া। ভারতীয় বিশ্লেষকদের অনেকেই প্রকাশ্যে বলেছেন, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আরও আত্মবিশ্বাসী ভূমিকা নেবে। আর আত্মবিশ্বাসী বাংলাদেশ মানেই কম প্রভাবাধীন বাংলাদেশ। এই জায়গাটাই দিল্লির সবচেয়ে বড় দুশ্চিন্তা। এরপরেই সামনে আসে তারেক রহমানের নাম। ভারতীয় মিডিয়ার আলোচনায় বারবার আসছে তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন। তারেক রহমানের রাজনৈতিক বক্তব্যগুলো লক্ষ্য করলে দেখা যায় তিনি জাতীয় স্বার্থকে কেন্দ্র করে পররাষ্ট্রনীতি গঠনের কথা বলেন। তার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এনডিটিভিকে বলেছেন, তারেক রহমান দেশের সেরা মেধাবীদের কাজে লাগাতে চান, অন্তর্ভুক্তিমূলক শাসনে বিশ্বাস করেন। এই বক্তব্যের ভেতরের বার্তাটা গুরুত্বপূর্ণ। এর মানে ভবিষ্যৎ সরকার কেবল দলীয় ঘরানার লোক দিয়ে দেশ চালাতে চায় না, যোগ্য, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদেরও যুক্ত করতে চায়। এখানেই ভারতীয় মিডিয়ার অস্বস্তি আরও বেড়ে যাচ্ছে এবং ভারতীয় বিশ্লেষকদের কল্পনায় তৈরি হচ্ছে একটি সম্ভাব্য তারেক ইউনূস সমীকরণ। একজন অভ্যন্তরীণ রাজনীতিতে শক্ত হাতে নিয়ন্ত্রণে, আরেকজন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কণ্ঠস্বর শক্ত করছেন। এই জুটি বাস্তব হোক বা না হোক, দিল্লির কাছে এটি একটি দুঃস্বপ্নের কূটনৈতিক সম্ভাবনা। কিন্তু বাস্তবতা হল, ডক্টর ইউনূস নিজেই বহুবার বলেছেন তিনি রাজনীতিতে আগ্রহী নন, কোনো সাংবিধানিক পথ চান না। তিনি সামাজিক ব্যবসা ও উন্নয়নমূলক কাজেই থাকতে চান। তার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে কোনো সত্যতা নেই। অর্থাৎ বাস্তবে বিষয়টি এখনো গুজবের স্তরেই রয়েছে। তবুও ভারতীয় মিডিয়ার অস্বস্তি থামছে না, কারণ এটি ব্যক্তি ইউনূসের ব্যাপার নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থানের ব্যাপার। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এই পুরো আলোচনার অর্থ আলাদা। আজ বাংলাদেশকে নিয়ে প্রশ্ন উঠছে, কে রাষ্ট্রপতি হলে আঞ্চলিক সমীকরণ বদলাবে, কে ক্ষমতায় এলে ঢাকা দিল্লির সম্পর্ক নতুন রূপ নেবে। দুর্বল রাষ্ট্রকে নিয়ে কেউ এমন হিসাব কষে না। এই আলোচনা প্রমাণ করে বাংলাদেশ এখন আঞ্চলিক রাজনীতির গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হন বা না হন, এই বিতর্ক একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে, বাংলাদেশের নেতৃত্ব এখন আর শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, এটি আঞ্চলিক শক্তির ভারসাম্যের অংশ। আর যখন আপনার দেশের নেতৃত্ব নিয়ে অন্যরা হিসাব করতে বাধ্য হয়, তখন বোঝা যায় বাংলাদেশ আর কেবল অনুসারী নয়, বাংলাদেশ এখন নিজস্ব শর্তে কথা বলার দিকে এগোচ্ছে। সব মিলিয়ে বাস্তবতা খুব পরিষ্কার। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন এমন কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেই, কিন্তু তাকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে সেটাই আসল ঘটনা। কারণ এই আলোচনা দেখিয়ে দিচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব এখন আর শুধু ঢাকার অভ্যন্তরীণ বিষয় নয়। বাংলাদেশের নেতৃত্ব বদল মানেই এখন আঞ্চলিক সমীকরণে সম্ভাব্য পরিবর্তন। ভারতীয় মিডিয়ার অস্বস্তি আসলে ইউনূসকে ঘিরে নয়, অস্বস্তি এই সম্ভাবনাকে ঘিরে। বাংলাদেশ ধীরে ধীরে এমন এক পথে হাঁটছে যেখানে সিদ্ধান্ত হবে ঢাকায় বসে, স্বার্থ নির্ধারণ হবে ঢাকায় বসে এবং সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হন বা না হন, এই বিতর্ক প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে কে নেতৃত্বে এলো সেটা অন্য দেশগুলোকে ভাবতে বাধ্য করছে। আর আন্তর্জাতিক রাজনীতিতে এটাই কোনো দেশের সবচেয়ে বড় শক্তির প্রমাণ, নিজের শর্তে দাঁড়িয়ে থাকার শক্তি। এই গুঞ্জনটিও অনেক সময় চলে এসেছে, আমরা শুনেছি যে রাষ্ট্রপতি হতে পারেন বা তাকে বিবেচনায় নেওয়া হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এমন কি কোনো গুঞ্জনের সত্যতা আপনি দেখেন কিনা? প্রশ্ন হচ্ছে যে আপনি একটা বলয় যদি লক্ষ্য করে দেখেন যে খলিল সাহেব পররাষ্ট্রমন্ত্রী, যেই খলিল সাহেব এর বিরুদ্ধে বিএনপি ঢাকা যখন গিয়েছিল সোচ্চার ছিল তার পদত্যাগের জন্য, একই সাথে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং আরেকজন কি ভুলে গেলাম না, হ্যাঁ না মাহফুজুল আলম নাই তো আগেই পদত্যাগ করে, তাদের অপসারণ পদত্যাগ যাই বলেন দাবি করা হয়েছিল এবং টক শোতে ভরা ছিল বাংলাদেশে
যে বিদেশি নাগরিক এনে এই সংবিধান বা এই রাষ্ট্র চালাচ্ছে, বিদেশি নাগরিক এনে সংবিধান সংযোজন করা হচ্ছে। এই মুহূর্তে বহু এমপি মন্ত্রী আছে যাদের ডুয়েল সিটিজেন আছে, যারা ব্যাংকের ডিফল্টারও আছে। সেই আলোচনায় আমি যাচ্ছি না, কিন্তু এই আলোচনাগুলো ছিল। তারপরে যখন নির্বাচন হইল, নির্বাচন হওয়ার পর আপনি এত বড় দল যারা যাবে, তার টেকনোক্রেট একটা পররাষ্ট্রমন্ত্রী বানাইন হলো খলিলকে। কেন? প্রশ্নটা কি? যেখানে এন্টায়ার ক্ষমতাসীন দলের সবাই তার বিরোধিতা করলো, আজকে তাকে আমি পররাষ্ট্রমন্ত্রী বানাই দিচ্ছি। তারপরে আশিক চৌধুরী আর একজন আছে, সে ইউনূস সাহেবের রিক্রুট করা বিডার। হ্যাঁ, বিডা। তাহলে আজকে যেটা মনে হচ্ছে যে তারেক রহমান সাহেব চুজ করছেন, এবং আমি মনে করি আজকে পর্যন্ত উনি একজন ভালো পররাষ্ট্রমন্ত্রী চুজ করছেন। কেন? কারণ আপনি জিওপলিটিক্স যদি চিন্তা করেন, তাহলে আপনাকে ভারত, পাকিস্তান এবং চায়না 3 দেশের সাথে খেলতে হবে। আপনি খলিল সাহেবের সাইড অফ করে দেন, একটা সেকেন্ড ম্যান চুজ করে বের করেন, হু হ্যাজ দ্য অ্যাবিলিটি টু স্পিক টু দিস 3 কান্ট্রিজ। আপনি বের করেন, পারবেন না, পারবেন না। সো আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যে যাই বলুক, একটা সাংঘাতিক সুন্দর পছন্দ করেছেন। এখন আসেন ইউনূস সাহেবকে আমরা টপে দেখছি, এই যে দেলোয়ার সাহেবের বলছি যে উনি নাম বলতে পারবে না, উনি কিন্তু অলরেডি ইউনূস সাহেবের নামই বলছেন। কারণ ওনার পরে উনি সেকেন্ড কাউকে চুজ করার মতো জায়গা পাবেন না যদি রাষ্ট্রপতি হিসেবে চিন্তা করেন। কিন্তু আমার ব্যক্তিগত ধারণার কথা যদি আপনি বলেন যে একটা পরিবর্তনের জন্যই ছিল এই আন্দোলন। এক ভাই প্রশ্ন করলেন তাকে, আমরা কি একটা ভালো দেশ পাবো? আরে ভালো দেশ পাওয়ার পূর্ব শর্ত হলো সিস্টেমটাকে ব্রেক করতে হবে। এই দেলোয়ার হোসেন সাহেব আর্মির মেজর, আপনি একজন আর্মির ব্রিগেডিয়ার জেনারেল সিএমএইচ চালায়, তাই না? সিএমএইচ এর ইনচার্জ একটা ঝকঝক ঝকঝক করে, আপনি যাই দেখেন সিএমএইচে। আমি চ্যালেঞ্জ করছি সেই ব্রিগেডিয়ার জেনারেল যে এখন এই সিএমএইচটা চালাচ্ছে, তাকে আপনি ঢাকা মেডিকেল কলেজের ডাইরেক্টর হিসেবে দায়িত্ব দেন। আমি 100% নিশ্চিত উনি ব্যর্থ হয়ে ক্যান্টনমেন্টে ফেরত যাবেন। কেন? সিস্টেম। এই সিস্টেমটার পরিবর্তনের জন্যই ছিল জুলাইয়ের আন্দোলন। কাজেই আপনি বাংলাদেশ ভালো পাবেন কিভাবে? আপনি তো সিস্টেমটাকেই চেঞ্জ করছেন না। যেহেতু আপনি সিস্টেম চেঞ্জ করছেন না, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি আপনি ভালো বাংলাদেশ পাবেন না। যেভাবে অতীতে চলতেছিল এখনো সেই দায় সারা গোছে চলবে। এটার একটাই কারণ, এখন ইউনূস সাহেবের, দেলোয়ার ভাইয়ের কথা একটাই জিনিস, ইউনূস সাহেব আমরা দেখছি উনি কি রাষ্ট্রপতি, আমি লিখে দিচ্ছি তাকে হাত পা ধরেও কেউ বাংলাদেশের রাষ্ট্রপতি বানাতে পারবে না। পারত যদি আজকে এই পরিবর্তন যেটা চাইছিল সেই পরিবর্তন হইতে। 1, 2, আমাদের আজকের প্রধানমন্ত্রী, আমি মনে করি যে ইউনূস সাহেব যখন বিদেশ থেকে ঘুরে এসে এই রাষ্ট্রপতির সাথে দেখা করতো না, সৌজন্য সাক্ষাৎ করে না, আমাদের আজকের প্রধানমন্ত্রীও কিন্তু চায়না মালয়েশিয়া সফর করে এসে এই রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেননি। সুতরাং আপনি একটা মিল পাওয়া যাচ্ছে কোথাও। সুতরাং ইউনূস সাহেব আজকে পর্যন্ত এই প্রধানমন্ত্রীর শুভাকাঙ্ক্ষী বলে আমার কাছে মনে হয়, এবং তার বদৌলতে খলিল সাহেব আজকে পররাষ্ট্রমন্ত্রী আছেন, বিডার আশিক আছেন, হয়তো আরও আছেন, আমি জানি না কোথায় যাবে। প্রথমেই যে আসি, ভারত চাচ্ছে না কেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্রপতি হোক। ভারত এই কারণে চায় না কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিশ্ব মেরে খাইছে লোক। এই লোকটা পুরো বিশ্বকে কিন্তু চেনে, পুরো দেশ তার দেশের বাহিরে সব জায়গায় তার জনপ্রিয়তা রয়েছে, বড় বড় দেশের সাথে তার ভালো সম্পর্ক রয়েছে। আর সেই সুবিধাই কিন্তু তিনি রাষ্ট্রপতি হলে তিনি নিতে পারবেন। ভারত এইখানে কোনো চাপাচাপি করতে পারবে না, মাইনকা চিপায় পড়ে যাবে। এবং রাষ্ট্রপতির ক্ষমতা কি এইটা আসলে আপনারা জানেন। তো এই জন্যই চায় না ভারত যে ডক্টর ইউনূস কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রপতি হোক। আর এদিকে আবু হানিফ রাজ্জাকী স্যার তিনি কেন বলছিলেন যে কখনোই রাষ্ট্রপতি হবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস? কারণটা তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশের সিস্টেম পরিবর্তন নেই। যদি সিস্টেম পরিবর্তন করা যায় তাহলে তিনি হবেন। তিনি আসছিলেন সিস্টেম পরিবর্তন করতে, কিন্তু কখনো সিস্টেম তিনি এই কয়েক মাসে পরিবর্তন করতে পারেন নাই। সিস্টেম পরিবর্তন না করা পর্যন্ত এই দেশ এরকমই থাকবে। তার আগে আমাদেরকে সিস্টেম পরিবর্তন করতে হবে, তাহলে সব কিছুই পাল্টে যাবে। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা কে তার সাথে একমত এবং রাষ্ট্রপতি নিয়েও আপনাদের কোনো মন্তব্য থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে অবশ্যই পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন।